সমাজে দিনকে দিন অপরাধ যেন মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে, আর সেই অপরাধের ধরন দিনকে দিন পাল্টে যাচ্ছে। মানুষের মধ্যে যেন কীরকম একটা নৃশংসতা ভাব আসছে। তারা যখন অপরাধ করছে, সেই অপরাধে কতটা নৃশংস করা যায় তার উদাহরণ কিন্তু দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি। তারা এক একটা নজির কিন্তু স্থাপন করে যাচ্ছে। এই যেমন ধরুন দিল্লির নির্ভয়া কাণ্ড। নির্ভয়া কাণ্ডের পর যে নির্ভয়া আইন দেশে প্রচলন হয়েছিল, তা দিয়ে কি আমরা পশ্চিমবঙ্গের আর্যিকর ঘটনাকে আটকে রাখতে পেরেছি? সেটা যেরকম আটকে রাখতে পারিনি, তেমনই গত পরশু বারুইপুরের ওই 12 বছরের শিশুটিকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হলো, সেরকম ঘটনাও কিন্তু আমরা আটকাতে পারিনি, বা সরকার আটকাতে পারছে না। পারাটা সম্ভব নয়, কারণ এ ধরনের ঘটনাকে আটকাতে গেলে যে পরিকাঠামো দরকার, যে শাসন ব্যবস্থার দরকার, যে শাস্তির দরকার, তা কিন্তু আমাদের সংবিধান এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। অর্থাৎ অপরাধী ধরা পড়বে, অপরাধীর বিচার হবে, দিনের পর দিন ট্রায়াল হবে, কবে সেই বিচার হবে তার জন্য মুখোপেক্ষী হয়ে থাকতে হয়। যেমন আরজি করের ক্ষেত্রে আজও আমরা মুখোপেক্ষী হয়ে আছি। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস চ্যানেল। সবার আগে আপনাদের কাছে আবেদন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করলে আমার চলার পথটা সহজ হয়। দেখুন, মানুষের স্বভাব চরিত্রই হচ্ছে যে প্রতিবাদ করা। যখন কোনো অন্যায় হয় তার প্রতিবাদে সাধারণ মানুষ সম্মিলিতভাবে প্রতিবাদ জানায়। এটা একটা স্বাভাবিক ঘটনা। সাধারণ মানুষ প্রতিবাদ করবে, রাজনৈতিক দলগুলো তাদের মতন করে ভিন্ন ভিন্নভাবে প্রতিবাদ জানাবে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। বলতে পারেন এটা একটা আমাদের সমাজের চলন ব্যবস্থার মধ্যেই পড়ে। কিন্তু অবাক হতে হয় তখনই যখন দেখি যে যার শাসন আমলে, যার নেতৃত্বে এক একটা নৃশংস গণহত্যা হয়েছে বা নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এবং তিনি সেটাকে বেমালুম চাপা দেওয়ার চেষ্টা করেছে, তিনি যখন সেই ধরনের কোনো অপরাধ হয় এবং তার প্রতিবাদে নামেন, তখন কিন্তু আশ্চর্য হতেই হয়। হ্যাঁ, ঠিকই বলছেন, আমি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলছি। মমতা ব্যানার্জিকে আমরা গতকালই দেখেছি যে এই বারুইপুরের ছোট্ট মেয়েটির গণধর্ষণ এবং হত্যার ঘটনায় তিনি প্রতিবাদ করতে রাস্তায় মোমবাতি মিছিল করছে। এই যেন এক ধরনের চোখে দেখা না দেখলে বিশ্বাসই করতাম না যে এরকম ঘটনা সমাজে ঘটে, এরকমও হয়। যার নেতৃত্বে, যার শাসনকালে একের পর এক নারী নির্যাতন ঘটে গেছে, তিনি কিনা একটা নারী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এ তো ভূতের মুখে রাম নাম শোনার মতনই ঘটনা। দর্শক, আপনাদেরকে আজকে আমি বলবো যে মমতা ব্যানার্জির শাসনকালে 11 থেকে এই 26-এর ভোট পরবর্তী অবস্থায় কী বিভৎস নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটেছিল, আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো এবং বলবার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব যে সেই সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা কী ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসেন। তারপরে কয়েক মাস পরে পার্কস্ট্রিটে 2012 সালে একটি ধর্ষণের ঘটনা ঘটে, যা সেই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। একটা নতুন সরকার এসেছে, তার এগেনস্টে নারীর নিরাপত্তা, নারী সুরক্ষা নেই বলে বিরোধীরা গর্জে ওঠে। সেই সময় কলকাতা পুলিশের এক আইপিএস অফিসার জয়মন্তী সেনকে রাজ্য সরকার তদন্তের নির্দেশ দেন। তিনি তদন্ত করেন এবং প্রকাশ্যে রিপোর্টারদের সামনে সাংবাদিক সম্মেলন করে বলে দেন যে কিছু একটা ঘটেছে। তার আগে মুখ্যমন্ত্রী একটা আলটপ্পা মন্তব্য করে দেন যে ওই মহিলার কোনো তদন্ত ছাড়াই তিনি আলটপ্পা মন্তব্য করেছিলেন যে ওই মহিলার খরিদ্দারের সঙ্গে দরদাম নিয়ে ঝামেলা হয়েছে, তার পরিণতি হচ্ছে এই ধর্ষণের ঘটনাটি। আমরা কী দেখেছিলাম, জয়মন্তী সেনকে ক্লোজ করে দেওয়া হয়েছিল সত্য কথা বলার জন্য। তাকে আর কোনো গুরুত্বপূর্ণ পদ মমতা ব্যানার্জির শাসনকালে আর দেওয়া হয়নি। এরপরে কী ছিল, 2013 সালে কামদুনি কাণ্ড। এটাও কিন্তু পশ্চিমবঙ্গে এক সারা জাগানো নারী নির্যাতনই আপনি বলতে পারেন। এক শিক্ষার্থী মহিলা, তিনি ফিরছিলেন, তাকে কিছু হায়না পশুর দল দলবদ্ধভাবে ধরে নির্জন স্থানে নিয়ে যায়, তাকে গণধর্ষণ করে এবং তাকে নৃশংসভাবে হত্যা করে দেওয়া হয়।
সেই গণ আক্রোশের ফলে মমতা ব্যানার্জি কামধুনিতে গেছিলেন এবং পরবর্তীকালে তিনি বলেছিলেন যে শরীর থাকলে যেমন জ্বর সর্দি কাশি ব্যথা হয় তেমনি একটু আধটু ধর্ষণও হয়। বুঝে দেখুন, তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের চূড়ায় বসে আছেন, প্রশাসনের মাথায় বসে আছেন, তার দিকে সারা রাজ্য বিচারের জন্য তাকিয়ে আছে, তিনি এ ধরনের আলটপকা মন্তব্য করছেন এবং এগুলো কিন্তু তিনি জেনে বুঝেই করেছেন। তার কারণ তিনি খবর পেয়েছিলেন যে যারা ধর্ষক খুনি তারা তাদের দল করে, তারা তাদের হয়ে বুথ দখল করে, ভোট করে, সুতরাং তাদেরকে রক্ষা করতে হবে। তিনি রক্ষাকর্ত্রী হিসেবে এই ধরনের ধর্ষক খুনিদের বাঁচাবার জন্য বারবার অবতীর্ণ হয়েছে। এর ফলে কি হয়েছে, দিনকে দিন পশ্চিমবাংলার বুকে খুন ধর্ষণ অপরাধ বেড়ে গেছে। অপরাধীরা এক প্রকার বুঝেই গেছিল যে আমরা শাসকের ছত্রছায়ায় আছি, অথচ শাসকের যিনি সুপ্রিমো তিনি আমাদের রক্ষাকর্ত্রী, তিনি আমাদের ঠিক বাঁচিয়ে নেবেন, তারা ছিল অহুতভয়। এরপরে সিউড়ির যে ধর্ষণকাণ্ডটি ঘটেছিল, একটি মেয়ে তার প্রেমিকার জন্মদিনে গেছিল, সেখানে প্রেমিকা এবং তার বন্ধুরা তাকে মাদক খাইয়ে গণধর্ষণ করে এবং পরবর্তীকালে তার মৃত্যু হয়। দেখা গেছে যে প্রেমিক যিনি ছিলেন তিনি ছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতার ছেলে। এক্ষেত্রে পুলিশের কাছ থেকে সে তার ছেলেকে বাঁচাবার জন্য সব রকম চেষ্টা করেছিল, প্রাথমিকভাবে থানা থেকে কিন্তু ছাড়িয়েও এনেছিল। এই পরিপ্রেক্ষিতে নিজের দলের নেতা যখন ফেঁসে যাচ্ছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা ব্যানার্জি কিন্তু বলেছিলেন বাচ্চা ছেলেরা ওরকম একটু আধটু দুষ্টুমি করেই থাকে। একজন মুখ্যমন্ত্রী এই হচ্ছে বচনভঙ্গি, এই হচ্ছে ভাষার চয়ন, এই হচ্ছে তার মানসিকতা। আজকে তার ফল কিন্তু সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এরপরে কাকদ্বীপ কাণ্ড, সেখানে রেপ হয়ে যাওয়ার পর, গণধর্ষণ হয়ে যাওয়ার পর তিনি কিন্তু ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছিলেন একটি সভা থেকে যে পুরো ধর্ষণ যদি হয়ে থাকে তাহলে 40,000 টাকা সরকার ক্ষতিপূরণ দেবে, যদি হাফ রেপ হয়ে থাকে তাহলে 15,000 টাকা দেবে। অর্থাৎ রেপেরও তিনি মানদণ্ড ঠিক করেছিলেন যে ফুল রেপ না হাফ রেপ। এই যেন কোনো হোটেলের খাবার যে ফুল প্লেট না হাফ প্লেটের যেরকম দাম থাকে সেরকম দাম তিনি ঠিক করেছিলেন যে রেপ হলে কত টাকা দেওয়া হবে। ফুল রেপে 40,000, হাফ রেপে 15,000। অর্থাৎ পয়সা নাও মুখে কুল্লু আঁটো, এই ছিল তার নীতি। রানাঘাট কাণ্ড, সেখানেও কিন্তু 2015 সালে রানাঘাটে যে রেপ হয়েছিল সেইখানে তিনি বলেছিলেন প্রেস করে নবান্ন থেকে যে এসব কোনো ঘটনাই ঘটেনি, এসব বিরোধীদের চক্রান্ত, সরকারকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ সরকারকে বদনাম করবার জন্য এই কথাগুলো বলা হচ্ছে, এরকম কোনো নাকি ঘটনাই ঘটেনি। কিন্তু আদপে দেখা গেছিল যে না, সত্যি সেখানে ধর্ষণ হয়েছিল। এরপর 2022 সালে হাঁসখালিতেও কিন্তু এক গণধর্ষণের ঘটনা ঘটে। একটি মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তার প্রেমিক ধর্ষণ করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে। সেটা হাঁসখালির ধর্ষণকাণ্ড নামে কিন্তু সারা পশ্চিমবঙ্গে পরিচিত। এক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন তিনি অপরাধীদের আড়াল করার জন্য, বাঁচানোর জন্য তদন্তের আগেই আগ বাড়িয়ে বলে দিয়েছিলেন যে মেয়েটির অ্যাফেয়ার্স ছিল, সেই জন্য মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল। অর্থাৎ মেয়েটি স্বভাব চরিত্র দোষ ছিল, তিনি কিন্তু এই কথাটা বলে দিয়েছেন। বারংবার ক্ষেত্রে দেখা গেছে যে মমতা ব্যানার্জির এই ধরনের কথাবার্তার ফলে আসামিরা উদ্বুদ্ধ হয়েছে, এক একটা ঘটনা তারা ঘটিয়েছে, তারা অবয়দান উপর মহল থেকে পেয়েছিল এই ধরনের কথাবার্তার মাধ্যমে যে কি না আমরা অপরাধ করলে, খুব বড় অপরাধ যদি হয়ে যায় তাহলে 2-4 মাস জেল খাটবো, পরে আমরা ঠিক বেঁচে ফিরে চলে আসবো। এই ঘটনার কিন্তু নিদর্শন এরপরও ঘটতে থেকেছে। এরপরে 2015 সালে কাটোয়াতেও কিন্তু এরকম একটি গণধর্ষণ নারকীয় ঘটনা ঘটেছিল, যা কাটোয়া গণধর্ষণ নামে পরিচিত। সেইখানে কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল এসব কোনো ঘটনাই নয়, এগুলো সমাজে ঘটতেই থাকে, এক ছোট্ট ঘটনা। এই ঘটনা নিয়ে তার মাথা ব্যথা করার কোনো সময় নেই, কোনো চিন্তাভাবনাও নেই। কীরকম টাইপের মানসিকতার এক মুখ্যমন্ত্রীকে আমরা 2011 সালে বিপুল ভোটে ভোট দিয়ে
ক্ষমতায় বসিয়েছিলাম তার 15 বছরের রাজত্বকালে কিন্তু আমরা হাড়ে হাড়ে সেটা পস্তেছি এবং বুঝতে পেরেছি। হেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যখন দেখা যায় যে তার আমলের ঘটনাগুলোকে তিনি যেরকমভাবে ধামাচাপা দিয়েছিলেন, তার আমলের অপরাধীদের তিনি যেভাবে বাঁচাবার চেষ্টা করেছিলেন, সেই হেন মুখ্যমন্ত্রী যখন একটি ধর্ষণের ঘটনায় আজকে বিরোধী হয়ে প্রতিবাদ করতে নামেন, তখন কিন্তু নিজেকে লজ্জিতই মনে হয় যে মমতা ব্যানার্জি কোনো লজ্জা শরম নেই, লজ্জার মাথা কাটা গেছে, তার মানুষের চামড়া না গন্ডারের চামড়া বোঝা দুষ্কর। তিনি একটা ধর্ষণের কাণ্ড নিয়ে সরকারকে বদনাম করার জন্য নবনির্বাচিত সরকার, যার 2 মাস সময় বয়স, এখনও হয়তো সব কিছু গুছিয়ে উঠতে পারেনি, তিনি রাস্তায় নেমে পড়েছেন। তার আমলে ঘটে যাওয়া বিভৎস নারকীয় ঘটনাগুলোকে ভুলে গিয়ে সবথেকে উজ্জ্বল ঘটনা ছিল 2024 সালের সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ ছেড়ে দিয়ে সারা পৃথিবী জুড়ে তোলপাড় করে দিয়েছিল যে আরজি করের ঘটনা। সেই আরজি করের ঘটনা আমরা কেউ ভুলিনি। আজও আমরা নতুন সরকারের দিকে তাকিয়ে আছি কবে আরজি করের বিচার হবে সেই আশা নিয়ে। সেখানে কি ঘটেছিল না, এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে সেই কলেজের মধ্যে আরজি কর হসপিটালের মধ্যে গণধর্ষণ করে নৃশংসভাবে মেরে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী তখন কি বলেছিলেন যে আমি সারা রাত জেগে এই ঘটনাটা তদবির করেছি। এখন তিনি সুস্থভাবে পরিচালনা করেছেন না ঘটনাটাকে ধামাচাপা ছিলেন, সেই নিয়ে কিন্তু সিবিআই তদন্ত হচ্ছে। তাকে হয়তো খুব সম্ভবত সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। এছাড়া কি দেখা গেছে যে না, তার প্রশ্রয় তৎকালীন পুলিশ কমিশনার কিন্তু উদ্যোগী হয়ে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কখনো আত্মহত্যার কেস বলে চালিয়েছিলেন, কখনো অন্য ঘটনা বলে চালিয়েছিলেন। অপরাধীদের কিন্তু এক্ষেত্রে মমতা ব্যানার্জি আড়ালে করে গেছেন। তড়িঘড়ি করে কী করে বডিটাকে লোপাট করে দেওয়া যায় এবং পুড়িয়ে দেওয়া যায় সে ব্যবস্থা কিন্তু মুখ্যমন্ত্রী ওই রাত জেগে করেছিলেন বলেই আপামর বাঙালি, পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবাসী কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে। এবং এবারে 2026 সালে কিন্তু তারই এফেক্ট নির্বাচনের ফলাফলে দেখা গেছে। অন্যতম কারণ ছিল মমতা ব্যানার্জির পরাজয়, আরজি করে তথ্য প্রমাণ লোপাট, সুষ্ঠু বিচার না দেওয়া। তিনি কি করেছিলেন ভুলে গেলে চলবে? আজকে তিনি প্রতিবাদে নামছেন, এটা কি তার পক্ষে সম্ভব? এটা কি তার পক্ষে করা সহজ? দোকান কাটা যার আছে সেই কিন্তু এই ধরনের কথাগুলো বলতে পারে, এ ধরনের কাজগুলো করতে পারে। তিনি একটা পুলিশ আধিকারিককে দিয়ে 10 লক্ষ টাকা ঘুষ পাঠিয়েছিলেন ওই আরজি করের বাবা মায়ের কাছে, যাতে তারা মুখ বন্ধ রাখে। তিনি সেটা আবার প্রকাশে সদর্পে ঘোষণাও করে দিয়েছিলেন যে আমরা 10 লক্ষ টাকা তাদের জন্য বরাদ্দ করেছি, তারা 10 লক্ষ টাকা সরকারের থেকে নিই। কার বাড়ির ছেলে মারা গেল, কার বাড়ির মেয়ে মারা গেল, কে সন্তান হারা হলো, তার দুঃখ বেদনায় তার বুক ফেটে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, তাদের প্রতি কোনো মানবিক ছিল না মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী। তিনি সব কিছুকে পয়সার বিনিময়ে পয়সা দিয়ে মূল্যায়ন করতে চাইতেন। হাফ রেপ হয়েছে 15,000 নিয়ে যাও, ফুল রেপ হয়েছে 40,000 নিয়ে যাও, রেপ করে মার্ডার করা হয়েছে 10 লাখ টাকা নিয়ে যাও। মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারের সাথে যদি কারোর সাথে ভগবান না করুক এরকম ঘটনা ঘটত, তখন মমতা ব্যানার্জি কী বলতো, কী করতো, আজকে কিন্তু সেটা জানবার খুব ইচ্ছে। এই কিছুদিন আগে তার ভাইপো কটা পচা ডিম খেয়েছে বা চটচাপ্পুর খেয়েছে বলে তার সে কি আর্তনাদ, তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, ক্ষমতায় হারিয়ে গেছে বলে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, সে কি আর্তনাদ। অ্যাকচুয়ালি কিছুই হয়নি। ভাইপো কিছুদিন রেস্ট নিয়ে ধাতস্থ হয়ে আবার যথারীতি সে তার কাজকর্ম করছে, সেটা দেখাই যাচ্ছে। হেন মমতা ব্যানার্জি আজকে পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা জলে মাছ ধরতে কিন্তু তিনি নেমে পড়েছেন। তার নাটকীপনা বাংলার মানুষ জানে। মমতা ব্যানার্জি যাই করুক, মমতা ব্যানার্জি যাই ভাবুক, বাংলার মানুষ কিন্তু তার শাসনকালকে ভুলবে না। ঠিক যেমন 34 বছরের সিপিএমের শাসনকালকে ভুলবে না। সিপিএম 15 বছর হয়ে গেছে ক্ষমতার বাইরে, বিজেপি এখন যতদিন থাকবে ততদিন সিপিএম ক্ষমতার বাইরে। ঠিক যেমন কংগ্রেস 50 বছর ক্ষমতার বাইরে। একবার যখন মমতা ব্যানার্জি শাসন ক্ষমতা থেকে চ্যুত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস উঠে যাবার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জির স্বপ্নই থেকে যাবে। তিনি ওই রাস্তায় নেবে নাটকটুকুনি শুধুমাত্র করতে পারেন, এর বেশি কিছু না। বাংলার মানুষ বিজেপিকে যদি সরাতে হয়, বিজেপির যদি কোনো দোষ ত্রুটি থাকে, কখনো বিজেপির অন্যায় দেখে সরাতে হয়, তাহলে নতুন কিছু ভাবনা চিন্তা করবে। তারা কিন্তু তৃণমূলকে আর ভোট দেবে বলে আমার মনে হয় না।
কারণ তৃণমূলের শাসনকাল ছিল বাংলার রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়। এখানে একটার পর একটা কিন্তু অপরাধ সংগঠিতই হতে থেকেছে। আর মমতা ব্যানার্জি বলতে থেকেছে, আমি জানতাম না, আমাকে কেউ জানায়নি, আমাকে কেউ কিছু বলেনি। আরে জানাবে কি, বলবে কি, দেখাবে কি? আপনি তো পুলিশ, আপনি স্বাস্থ্য, আপনি প্যান্ট, আপনি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এসব তো আপনারই বলা। সব আপনার মন্ত্রীরা বলতো আমাদের কোনো দায়িত্বই নেই, আমাদের কোনো কাজই নেই, সব যা দেখি দিদি দেখে। সুতরাং আপনার পুলিশ, আপনার প্রশাসন, আপনার গোয়েন্দা দপ্তর, আপনার সিআইডি, আপনার আইবি আপনার কাছে কোনো রিপোর্ট দিত না কে তোলাবাজি করছে, কে খুন করছে, কে জখম করছে। মমতা ব্যানার্জি কি ভুলে গেছে যে 2024 সালে পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দেওয়া সন্দেশখালী কাণ্ড? একের পর এক মহিলা বেরিয়েছে ওই শেখ শাহজাহানের নামে কমপ্লেন করে গেছে, কীভাবে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন করা হতো, মানসিক নির্যাতন করা হতো, স্বামীদের হাত পা ভেঙে হাড়গোড় ভেঙে দেওয়া হতো যদি মহিলারা রাত্রিবেলা শাহজাহানের কাছে হাজিরা না দিত, পিঠে না বানাতো। মমতা ব্যানার্জি সেই সময় কী বলেছিল? ওসব কিছু ঘটেনি, ওগুলো বিরোধীদের চক্রান্ত, মিথ্যে কথা বলছে। সেই শাহজাহান পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, পরবর্তীকালে এনআইএর হাতে ধরা পড়ে। আজকে কাস্টডি, জীবনে সে আর ছাড়া পাবে না। এই শওকত মোল্লা মমতা ব্যানার্জির একেবারে ডানার ছিল, বলতে পারেন পোষ্যপুত্র ছিল। মমতা ব্যানার্জি প্রকাশ্য প্রশাসনিক সবাই বলেছিল, তুই আবার কথা বলছিস কি, বাস স্ট্যান্ড চাইছিস কি, তুই তো বোম বাঁধার কারিগর। এখানে শওকত মোল্লাকে কিন্তু, যাকে বোম বাঁধার কারিগর বলছে, তাকেই কিন্তু আবার দেখা গেছে যে ভোটের জন্য, শওকতকে জেতানোর জন্য তিনি বলছেন যে শওকতের জন্য আমি সব কিছু করতে আছি, রাজি আছি, শওকতের হয়ে আমি প্রচারে এসেছি, শওকতকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ দিন, ভোট দিন। আজকে সেই শওকত মোল্লাও কিন্তু চুরি, জালিয়াতি, তোলাবাজি, খুন, জখম, মার্ডার কেসের জন্য কিন্তু সে জেলে। কীভাবে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় পর্যন্ত ওই দক্ষিণ 24 পরগনা অঞ্চল জুড়ে তার সন্ত্রাস চলত, আজকে মহিলারা এসে কিন্তু ধীরে ধীরে সেটা প্রকাশ করছে। মহিলারা বলছে যে তাদের সন্তানদেরকে মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হতো এবং তাদেরকে সেই স্থানে যেতে বাধ্য করা হতো, গেলে সেখানে তাদেরকে শওকত বাহিনী গণধর্ষণ করত। বিশেষ করে হিন্দু মহিলারা ছিল কিন্তু তাদের কাছে টার্গেটেড বিষয়বস্তু। এখন কেন হিন্দুরা তাদের কাছে, হিন্দু মহিলা রমণীরা টার্গেট, সহজেই অনুমান করা যায়। এরা সব জেহাদির বাচ্চা ছিল। আর এই জেহাদির বাচ্চাগুলোকে মমতা ব্যানার্জি প্রশ্রয় দিত, মমতা ব্যানার্জি তাদের আশ্রয় ছিল, মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষা করত। এক প্রকার রক্ষা করতে হিসেবে তিনি তাদের কাছে অবতীর্ণ হয়েছিলেন। এই 3 দিন আগে মমতা ব্যানার্জি একটি ফেসবুক লাইভে বলেছেন যে আজকে যারা বিদ্রোহী হয়েছে, আজকে যারা তাকে ছেড়ে চলে গেছে, তাদের মধ্যে এক নেতা অপরাধ সংগঠিত করে সিবিআইয়ের ভয়ে, এনআইএর ভয়ে তার বাড়িতে পালিয়ে এসে লুকিয়ে বসেছিল। তিনি তাকে 10 দিন তার বাড়িতে রেখে দিয়েছিলেন। অর্থাৎ কালীঘাটের টালির চালা ছিল অপরাধীদের নিশ্চিত আশ্রয়স্থল। অপরাধীরা বাংলাদেশে পালিয়ে যেতে সহজে পারে, কিছুদিনের জন্য ধামাচাপা হয়ে যায়, কেসটা ঠান্ডা হয়ে গেলে ফিরে আসে। সেই জন্য তিনি কিন্তু একটা সেফ করিডোর করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি, কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও কিন্তু বিএসএফকে বর্ডারে কাঁটাতার লাগাবার জন্য জমি দেননি, যাতে তার দুধের বাচ্চা, দুধের গাইরা কিন্তু সহজেই বাংলাদেশ থেকে আসতে পারে, অপরাধ সংগঠিত করতে পারে, অপরাধ করে সেই স্থানে পুনরায় চলে যেতে পারে। এ হেন নেত্রীকে যখন ক্ষমতা হারানোর সময় একরকম রূপ, ক্ষমতায় থাকার সময় একরকম রূপ, ক্ষমতা হারিয়ে যাওয়ার পর আরেক রকম রূপে দেখি, তখন হাসিই পায়। তখন মনে হয় যেন মানে মমতা ব্যানার্জির অবস্থা পাগলের মতন হয়ে গেছে। তার একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যেন তেন প্রকারণে ক্ষমতা ফিরে পাওয়া অথবা বিজেপিকে পরাস্ত করা। এ হেন নেত্রী আজকে ধর্ষণের কাণ্ডের জন্য প্রতিবাদে মোমবাতি মিছিল করছি। প্রতিবাদ সকলেই করতে পারে, গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদের ভাষা সমাজে থাকা উচিত, না হলে সমাজ উচ্ছন্নে চলে যাবে। তা বলে একজন অপরাধীকেও যদি দেখি যে সেও প্রতিবাদে সামিল হচ্ছে, তখন কিন্তু সেই কথাটাই মনে পড়ে যায় যে গোয়েন্দাদের সমাজে একটা প্রচলিত ধারণা এবং কথা আছে যে অপরাধস্থলে অপরাধী কিন্তু একবার হলেও ঘুরে যায়, দেখতে আসে যে সে ফেঁসে যাচ্ছে কি না। মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশ কিন্তু
আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, মানুষের কাছে খুলে গেছে। গুটি কয়ে তার চেলা চামুন্ডাদের নিয়ে তিনি মোমবাতি মিছিল করছে, করুক, তাতে কোনো আপত্তি নেই। বন্ধুরা, আপনারাই বলবেন কমেন্ট বক্সে আপনাদের যথারীতি সুচিন্তিত মতামত দিবেন মমতা ব্যানার্জির কাণ্ড কারখানা নিয়ে। যেতে যেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার চলার পথ সোজা হয়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।